প্রতিদিনই এতে বাধা হয়ে দাঁড়ায় গ্যাস। চুলায় চাপ না থাকায় সকালবেলা না খেয়ে চলে যেতে হয় কর্মস্থলে। যে ঘুমায় পড়া জায়গা কাজ করতে পারি না, সুপারভাইজার লাইন চিপের গালাগালি শোনা লাগে এই যে গ্যাসের জন্য। গ্যাস সংকট সত্ত্বেও কবির নাজমা দম্পতি ভাড়া বাসা ছেড়ে যাননি। তবে রত্না বেগমের অনেক ভাড়াটিয়া এরই মধ্যে বিদায় নিয়েছেন। ক্ষোভ নিয়ে বললেন, গ্যাস পান না, অথচ মাস শেষে বিল দিতে হয় ঠিকই। আমরা তো গ্যাস বিল ঠিকই দিতেছি সরকারের, সরকার তো আমাদের কোনো কিছু দেখতেছে না, করতেছে না। মম যে জ্বলে তার চেয়েও মনে করেন যে কম জ্বলে। তাহলে ভাড়াটা না থাকলে বাড়িওয়ালারাও মরবো, জনগণ যদি না থাকে তাহলে সরকারও মরবো। বৈধ গ্যাস সংযোগের সঙ্গে যুক্ত হয়েছে হাজার হাজার অবৈধ সংযোগ। যে নির্দিষ্ট পরিমাণ গ্যাস দেয়া হয়েছে সাভার আশুলিয়া এলাকায়, তা ভাগাভাগি হয়ে গেছে অবৈধ সংযোগের সঙ্গে। গ্যাস বাড়েনি, তাই চাপ কমে গেছে, যাতে ভাটা পড়েছে কারখানার কর্মব্যস্ততায়ও। যারা ওয়ার্কার ভাই বোনেরা আছে, ওরা সারাদিন অমানবিক পরিশ্রম করে। এই রান্না করার বিড়ম্বনায় তাদের রাত্রে ঘুমাতে পারে না, যার কারণে উৎপাদন কমে যাচ্ছে। দিনে কাজ করতে পারে না শ্রমিকরা। অনেক সময় অনেক শ্রমিক বলে যে স্যার আমার ঘুম পাচ্ছে, তখন আমরা বাধ্য হয়ে কিছু শ্রমিকদেরকে ছুটি দিয়ে দিই। কেবল শ্রমিকদের কর্মব্যস্ততায় নয়, ভাটার টান লেগেছে কারখানার সব কাজেই। ফলে উৎপাদন ঠিক রাখতে বাধ্য হয়েই তারা কিছুটা কৌশল বদলেছেন। আমাদেরকে প্রচুর পরিমাণে কম্পেনসেশনও দিতে হয় এবং প্রোডাকশনেও আমরা আমাদের টার্গেট অ্যাচিভ করতে পারি না। যদি আমরা গ্যাসের কর্তৃপক্ষের কাছ থেকে সাপোর্ট পাই তাহলে খুব ভালো, আদারওয়াইজ আমরা আমাদের নিজেদের মতো করে এই ক্রাইসিসগুলো ওভারকাম করার চেষ্টা করি। আমরা বিকল্প উৎস হিসাবে সিএনজি স্টেশন থেকে গ্যাস সিলিন্ডারে গ্যাস ভ্যান গাড়িতে ভর্তি করে নিয়ে এসে আমরা এই বয়লার চালাই। তবে সবাই যে এমন কৌশলী হতে পারছেন তা নয়। যারা পারছেন তারাও পাচ্ছেন চাহিদার অনেক কম। গ্যাসের এমন সংকটে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন ব্যবস্থা, বিঘ্ন ঘটছে পণ্য সরবরাহে, যাকে তৈরি পোশাক সহ পুরো শিল্পের জন্যই অশনি সংকেত হিসেবে দেখছেন শিল্প উদ্যোক্তারা। খান আলামিন, RTV, সাভার, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউল ইসলাম হত্যা মামলায় 11 জনকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে রিমান্ডের শুনানি শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন আক্তার এই আদেশ দেন। রিমান্ড মঞ্জুরের পর আসামিদের মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। মঙ্গলবার রিমান্ড শুনানি হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা পেছানো হয়। এর আগে সোমবার হত্যাকাণ্ডের ঘটনায় রাজশাহীর ইসলামিয়া কলেজ অধ্যক্ষ রোকন হুমায়ুন সহ 11 জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিন করে রিমান্ডের আবেদন করা হয়। জাসদ নেতা কাজী আরেফ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া 2 আসামির রিভিউ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে 5 সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে কারাগারে থাকা আসামি আনোয়ার হোসেন, রাশেদুল ইসলাম ও ইলিয়াস হোসেনের ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই। 1999 সালে কুষ্টিয়ায় নিহত হন জাসদ নেতা কাজী আরেফ। 2004 সালে এই হত্যা মামলায় পলাতক 7 আসামি সহ 10 জনকে ফাঁসি ও 12 জনকে যাবজ্জীবন দেয় কুষ্টিয়া জেলা জজ আদালত। আসামিরা হাইকোর্টে আপিল করলে 2008 সালের 5 অগস্ট আদালত একজন ফাঁসির ও 12 জন যাবজ্জীবন পাওয়া আসামিকে খালাস দেন। এরপর খালাসপ্রাপ্ত সব আসামির বিরুদ্ধে লিভ টু আপিল করেন রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামি রাশেদুল ইসলাম ওরফে ঝন্টু, আনোয়ার হোসেন ও ইলিয়াস হোসেন ওরফে এলাস খালাস চেয়ে লিভ টু আপিল করেন। আবেদনগুলোর শুনানি শেষে 2011 সালের 7 অগস্ট আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে আপিল নিষ্পত্তি করেন। এরপর আসামি রাশেদুল ইসলাম ও আনোয়ার হোসেন রিভিউ আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে আজ তাদের মৃত্যুদণ্ড বহাল রিভিউ আবেদনটি নিষ্পত্তি করেন। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি 6 আসামি পলাতক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত পেমা সোডেন। সকালে দেখা করতে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে যান সোডেন। এ সময় তারা বাংলাদেশ ও ভুটানের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এছাড়া দুদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। এ সময় দুদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমানের ডিজিএম এমদাদ হোসেন ও চিফ ক্যাপ্টেন আসলাম শহীদ সহ 5 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জানানো হয়,
সোনা চোরাচালানে বিমান কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ থাকলেও শীর্ষ কর্মকর্তাদের আটকের ঘটনা এটাই প্রথম। জিজ্ঞাসাবাদে আরও কিছু উচ্চপদস্থ কর্মকর্তার নাম আসার আভাস দিয়েছে পুলিশ। রিপোর্ট করছেন অভি ইসলাম। দেশের নানা প্রান্ত থেকে অপরাধীদের ডিবি কার্যালয়ে ধরে আনা হলেও বুধবার সকাল ছিল অন্যরকম। বিমানবন্দরে সোনা চোরাকারবারীদের কাতারে দাঁড় করানো হয় বিমানের উপব্যবস্থাপক মোহাম্মদ এমদাদ হোসেন আর চিফ ক্যাপ্টেন মোহাম্মদ আসলাম শহীদকে। গেল 12 নভেম্বর বিজি 046 ফ্লাইটে সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগ তাদের বিরুদ্ধে। আবু মোহাম্মদ আসলাম শহীদ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর বিমানের ওই সময়কার যে দায়িত্বে ছিল বা এইটার ঘটনার সাথে যার সম্পৃক্ততা আছে সেরকম একজন ডিজিএম মোহাম্মদ এমদাদ হোসেন, মোহাম্মদ তুজাম্মেল হোসেন, তাকে আমরা গ্রেপ্তার করেছি। পাশাপাশি এই পুরো ঘটনার যে অর্গানাইজ করার দায়িত্বে ছিল পলাশ, সেই মূলত এটা পুরো সমন্বয়ের দায়িত্বে ছিল, তাকেও আমরা গ্রেপ্তার করেছি। পুলিশ বলছে এই ঘটনা ছাড়াও সিন্ডিকেটটি অন্য চোরাচালানেও জড়িত থাকতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছেন তারা। আমরা তদন্তকারী সংস্থা হিসেবে একটা স্পেসিফিক ঘটনার তদন্ত করতে গিয়ে সেখানে যার সম্পৃক্ততা আসে তাকেই আমরা গ্রেপ্তার করি। আপনারা দেখেছেন সিভিল এভিয়েশন সহ বিভিন্ন সরকারি সংস্থার লোকজনও বিভিন্ন সময় বিভিন্ন মামলায় কিন্তু গ্রেপ্তার হয়েছে, চার্জশিটেড হয়েছে। এছাড়া বিমানবন্দরে সক্রিয় অন্য গ্রুপগুলো নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আভাস দিয়েছেন গোয়েন্দারা। আসলে ভোর রাতের দিকে গ্রেপ্তার করা ইসলাম, আরটিভি, ঢাকা। জয়পুরহাটে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। জেলা জুড়ে শুরু হয়েছে ধান কাটা ও মাড়াই। এবার ধানের ফলন ও দাম দুই বেশি হওয়ায় কৃষকের মুখে আনন্দের হাসি। জয়পুরহাট প্রতিনিধি সাইদুর রহমানের তথ্যচিত্রে মাহফুজুর রহমানের রিপোর্ট। এবছর জেলায় ৬৭,৪৮৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৭১,৭১৫ হেক্টর জমিতে। এর মধ্যে ৩৬,৬১৫ হেক্টর জমিতে উফশি এবং ৩৫,১০০ হেক্টর জমিতে হাইব্রিড জাতের আমন চাষ হয়েছে। আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১,৭০,৮২৫ মেট্রিক টন, কিন্তু আমন ধানের বাম্পার ফলন হওয়ায় ধান উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় খুশি কৃষকেরা। গত বছর থেকে এবার ধান আবাদ করে পড়তা বেশি হয়েছে, কেমন করে এবার বিঘাতে ১৭-১৯-১৮ মন ধান আছে। আমরা ধান বিক্রি করতেছি ৭ থেকে ৭৫০ টাকা, গতবারের তুলনায় এবারে বেশি, আমরা মোটামুটি খুশি। এবারে ধানের দাম বেশি, ধানের এবারে ফলনও বেশি। সরকার ধান কেনা শুরু করলে ধানের দাম আরো বাড়বে আর এতে লাভবান হবে কৃষকেরা, জানালেন কৃষি বিভাগের কর্মকর্তা। বর্তমানে বাজারে ধানের মূল্য গতবারের চেয়ে একটু বেশি এবং আশা করা যায় সরকারি ক্রয় শুরু হলে এই মূল্যটা একটু বাড়বে এবং চাষিরা আরো বেশি লাভবান হবে। সরকারের কার্যকর পদক্ষেপের মাধ্যমে ধানের সঠিক দাম পাবে কৃষকেরা, এমন প্রত্যাশা সবার। মাহফুজুর রহমান, আরটিভি। নওগাঁর মহদেবপুরের বাদেশ্বর খাল দখলে চলছে মহোৎসব। খাল দখল করে নির্মাণ করা হয়েছে বহু স্থাপনা, ফলে উপজেলার পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। নওগাঁ স্টাফ রিপোর্টার এমআর রকির তথ্যছবিতে উজ্জ্বল ইসলামের রিপোর্ট। নওগাঁর বাদেশ্বর খালটি মহদেবপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বসনা ক্যানেলে মিলিত হয়েছে। এ খাল দিয়ে পানি নিষ্কাশন হতো আশেপাশে এলাকার। গত কয়েক বছর ধরে এ খালটির দখল শুরু হয়। ভরাট করে বসতবাড়ি, পাকা আধা পাকা স্থাপনা নির্মাণ শুরু করে একটি মহল। ভেঙে পড়ে পানি নিষ্কাশন ব্যবস্থা। বহু বিল্ডিং এবং ঘরবাড়ি তৈরি হওয়াতে নিষ্কাশন ব্যবস্থা এখন মোটেই নাই। বিভিন্ন বিল্ডিং হওয়ার কারণে এই মহদেবপুরে সামান্য বৃষ্টি হলেই অনেকগুলো পানি জমা হয়ে যায়। বিভিন্ন জায়গায় জলাশয় বিলুপ্তি হওয়ার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, অবৈধ এ দখল বন্ধ করতে জনপ্রতিনিধি সহ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। স্থানীয় প্রশাসন যেমন এখানকার চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, টিউনো সাহেব, সব স্তরে কিন্তু আমরা এটা জানিয়েছি এবং বারবার জানিয়েছি। দখলের কথা স্বীকার করে দখলদাররা বললেন ভিন্ন কথা। ক্যানেলের কিছু অংশ আমার দখলে আছে, আর এইটাতে বিভিন্ন জায়গায় বিল্ডিং ভরাটকৃত হয়েছে, কিন্তু আমারটা আজও সে অবস্থায় আছে। স্থানীয় জনপ্রতিনিধিও বললেন সরকারি জলাশয় ভরাট বন্ধ করতে না পারলে এর ভয়াবহতার কথা। আস্তে আস্তে এটা দখল করে নিচ্ছে এবং ডালাটা ভরাট করার পক্ষে চলে গেছে। এই ব্যাপারে আমরা আলোচনা করেছি। আর বরাবরের মতো পুরানো আশ্বাস নতুন করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বদেশ্বর দ্বারার মতো আরও দু একটি দ্বারা মহাদেবপুরে এই জনগণ বন্ধ করে রেখেছে। এইসব বিষয়ে এলাকার লোকজন যদি দাবি করে বা আমাদের কাছে যদি জানায়
আমরা অবশ্যই রেকর্ডপত্র যাচাই করে ব্যবস্থা নেব। সরকারি খাল দখলমুক্ত করে আবারও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে, এমনটাই দাবি মহাদেবপুরবাসীর। উজ্জ্বল ইসলাম, RTV। নতুন কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে দেশে বেকারত্ব দূর করে 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। নোয়াখালীতে প্রতিষ্ঠানটির আঞ্চলিক কার্যালয় উন্নয়ন ও ব্যবসা পর্যালোচনা সভায় তিনি কথা বলেন। তিনি এও বলেন